আচ্ছা ভাবুন তো একটা ক্লাসের কথা যেখানে টিচার আসলেও কেউ পাত্তা দেয় না, কেউ ক্লাসে ম্যাগি রান্না করছে তো কেউ আবার ক্লাসের মধ্যে গিটার বাজাচ্ছে। এই ক্লাসের দায়িত্ব যখন দেওয়া হয় এমন একজন লোকে যে কিনা তার হাতের চকের থেকে বেশি রাইফেল চালাতে অভ্যস্ত ছিল, তখন কি হতে পারে? আজকের গল্প একজন এক্স মিলিটারি অফিসারের, যে কিনা তার স্টুডেন্টদেরকে সাইজ করতে মিলিটারি কৌশল অবলম্বন করে। চলুন তাহলে দেখে আসি স্কুলের সব থেকে ফাজিল ক্লাস যখন একজন মিলিটারি অফিসারের হাতে পড়ে তখন স্কুলটা স্কুল থাকে নাকি ট্রেনিং ক্যাম্প হয়ে যায়। তো আজাইরা ইন্ট্রো বাদ দিয়ে চলুন শুরু করা যাক আজকের মুভি এক্সপ্লেনেশন। ও হ্যাঁ, মুভির নামটাই তো বলতে ভুলে গেছি, আজকের মুভির নাম বিগ ব্রাদার। তো গল্পের শুরুতেই আমরা হেনরিকে দেখতে পাই। সে আগে একজন ইউএসএ মিলিটারি অফিসার ছিল, কিন্তু এখন সে অবসর নিয়েছে, কেননা সে তার বাকি জীবনটা শিক্ষক হিসেবেই কাটিয়ে দিতে চায়। আর টিচার হওয়ার জন্য সে তার ছোটবেলার স্কুলটাকেই বেছে নিয়েছে। ছোটবেলায় সে এই স্কুলেই পড়াশোনা করেছে, আর এই স্কুলের প্রতি ভালোবাসা থেকেই সে এই স্কুলেই তার টিচারের জবটি নিয়ে নিয়েছে। কিন্তু সেখানে থাকা প্রিন্সিপাল তাকে বলে, তোমার তো কোনো পড়ালেখার অভিজ্ঞতা নেই, তাই তোমাকে এই চাকরিটা দেওয়া যাবে না। কিন্তু হেনরি তখন তার ঊর্ধ্বতন কর্মকর্তার স্বাক্ষরিত একটা চিঠি তাকে দেখায়, আর সাথে সাথে সেই প্রিন্সিপাল তাকে চাকরিটা দিতে রাজি হয়। আর প্রিন্সিপাল তাকে বলে, আপনাকে স্কুলের সব থেকে খারাপ ক্লাসটাকেই পড়াতে হবে। আর স্কুলের কোনো শিক্ষকই এই ক্লাসটাকে ঠিকভাবে পড়াতে পারে না, কেননা ওই ক্লাসের সব বাচ্চারাই খুব দুষ্টু, যারা টিচারের কথা কম শোনে আর শোনায় বেশি। প্রিন্সিপাল আসলে এখানে সেকশন ডি এর কথা বলছিলেন, কিন্তু হেনরি প্রিন্সিপালের কথা শুনে সেখান থেকে মুচকি হেসে বের হয়ে যায়। আর অবশেষে হেনরি তার চাকরিটা পেয়ে গেছে। এরপরে আমরা দেখতে পাই হেনরি সেই দুষ্টু বাচ্চাদেরকে পড়ানোর জন্য সেকশন ডি নামক ক্লাসে চলে যায়, কিন্তু এখানে কোনো ছাত্রই তাকে দেখার পরেও তাকে কোনো রকমই পাত্তা দেয় না। তারা এমন ব্যবহার করতে থাকে যেন ক্লাসে কেউই আসেনি, সবাই নিজেদের মতো অকাজে লেগে থাকে। কেউ ক্লাসের মধ্যে ঘুমাচ্ছে, আবার কেউ তো গিটার বাজিয়ে মেয়েদেরকে ইমপ্রেস করার চেষ্টা করছে, এমনকি কয়েকজন তো চুলা জ্বালিয়ে ম্যাগি বানাচ্ছে ক্লাসের মধ্যে। এমন একটা অবস্থা, এটা ক্লাস নাকি পিকনিকের ক্যাম্প এটা তো বোঝাই দায় হয়ে গেছে। আর বেচারা হেনরির তো এখানে কোনো ইজ্জতই নেই। সে অনেকক্ষণ চেষ্টা করার পরেও কারো মনোযোগ ফেরাতে না পারায় সে এবার একটা নতুন বুদ্ধি বের করে। সে ভাবে, ওরা আমাকে ফোকাস না করলে কি হবে, আমি তো ওদের সাথে মিশে যাই তাহলেই তো হবে। তাই হেনরি ক্লাসের সকল বাচ্চাদের মনোযোগ নিজের দিকে আকর্ষণ করার জন্য তাদের প্রত্যেকটা কাজের উপরে কমেন্ট করতে থাকে। সে ম্যাগি রান্না করা ছেলেটার কাছে গিয়ে বলে, আরে বোকা, এভাবে ম্যাগি রান্না করে নাকি? তুই আমার কাছ থেকে ম্যাগি রান্না করে শিখে নিস, আমি অনেক সুন্দর ম্যাগি রান্না করতে পারি। এরপরে সে ফ্রি ফায়ার খেলতে থাকা ছেলেটাকে গিয়ে বলে, তুই তো বাচ্চা, পারলে আমাকে মেরে দেখাস, আমি সিজন 3 থেকে ফ্রি ফায়ার খেলি। এভাবে ক্লাসের সকলের কাজের প্রতি কমেন্ট করার ফলে সে সকলের মনোযোগ নিজের দিকে আকর্ষণ করে ফেলে। তখন সে নিজের পরিচয় দিতে থাকে, নিজের নাম এবং ফোন নাম্বার বোর্ডে লিখতে থাকে। তখন তার হাতের লেখা দেখে বাচ্চারা হাসতে শুরু করে। তারা সবাই তাকে বলে, এত বাজে হাতের লেখা নিয়ে সে শিক্ষক হবে কিভাবে? এদিকে একজন ছাত্র বোর্ডে দেওয়া নাম্বারে ফোন করে। সে ফোন দিয়ে হেনরিকে বলে, আপনি চুপচাপ এই ক্লাস থেকে বের হয়ে যান। এদিকে হেনরি পিছনে ঘুরে তাকানোর সাথে সাথে দেখতে পাই যে ক্লাসের সকলেই কানের মধ্যে ফোন ধরে রেখেছে, মানে কে কল করেছে সেটা বোঝার কোনো সুযোগই নেই। বুঝতেই পারছেন, ক্লাসের মধ্যে একটা দুইটা ফাজিল থাকা এটা তো কোনো বিষয়ই না, কিন্তু পুরো ক্লাসটাই তো ফাজিল। কিন্তু হেনরি এই বিষয়টা মজার ছলে নেয় এবং হাসতে থাকে। তো এখন সেই দুষ্টু বাচ্চারা আবারও তাদের অকাজে লেগে যায়, যেগুলো তারা আগে থেকে করছিল, এবং এবার তারা হেনরিকেও ইগনোর করতে থাকে। মানে ক্লাসের মধ্যে যে একটা শিক্ষক আছে এটা যেন তারা কোনোভাবেই জানে না। আর এটা দেখে হেনরি একটা চক নিয়ে গার্ডার দিয়ে ফায়ার স্প্রিং ঢিল মারে। আর বুঝতেই পারছেন মিলিটারির লোক, তাই নিশানা 100তে 100 গিয়ে আঘাত করে। ফায়ার স্প্রিং খুলে যেতে চারিদিক থেকে পানি ছিটিয়ে পড়তে শুরু করে, এতে করে সব বাচ্চারাই ভিজে যায়, ভিজে একদম ভেজা ব্রয়লার মুরগির মতো হয়ে যায় আর কি। এরপর সব বাচ্চারা যখন হেনরির দিকে তাকিয়েছিল তারা মনে মনে ভাবতে লাগে, এই স্যার তো অনেক ডেঞ্জারাস। আর ঠিক তখনই হেনরি ছাতি মাথায় দিয়ে বলে, এতদিন তোমরা যা করেছো সবকিছু ভুলে যাও, समझो आप लोगों का बाप आ गया। নিজের সুনাম নিজে করি না, আবার না করেও তো পারি না। পরবর্তী সিনে আমরা দেখতে পাই ব্যাক বেঞ্চার টিমের একটা গ্রুপ স্পোর্ট রুমে গিয়ে সিগারেট খাচ্ছে, আর সেখানে তাদের গ্রুপ লিডার জ্যাকও ছিল। সে তার নিজের থেকেও সিনিয়র ক্লাসের একটা মেয়ের উপর ক্রাশ খেয়েছিল। আমার দেখা বেশিরভাগ ছেলেই প্রথমে সিনিয়রদের উপরে বেশি ক্রাশ খায়। জ্যাক ওই মিষ্টি মেয়েটার উপর ক্রাশ খেয়েছিল, তাই সে তার ফোনে সেই মেয়েটির ছবি দেখছিল। এই সব কাহিনী তার পাশে থাকা একজন বন্ধু দেখে ফেলে এবং তার হাত থেকে টুপ করে মোবাইলটা কেড়ে নেয়। ফোন নিয়ে তো তার সাথে রীতিমতো নানাভাবে মজা করতে থাকে। নতুন নতুন প্রেমে পড়লে আমাদের ভাই বন্ধুরা যেমন করে আর কি, ঠিক তখনই সেখানে একজন বড় লোক বাপের বখাটে সন্তানদের বাস্কেটবল প্লেয়ারদের একটা গ্রুপ সেখানে চলে আসে। আর এই গ্রুপটার সাথে জ্যাকেদের আগে থেকেই অনেক শত্রুতা ছিল, এরা একে অপরকে দেখতেই পারে না। বাস্কেটবল গ্রুপের ছেলেগুলোর বাপের টাকার গরমে তারা মানুষের সাথে খুবই খারাপ আচরণ করত, কিন্তু জ্যাকের সাথে খারাপ আচরণ করলে জ্যাকও তাকে ছেড়ে কথা বলে না। আর এই বিষয়টা তাদের দুজনের মধ্যে এক পর্যায়ে হাতাহাতিতে চলে যায়। এরপরে আমরা দেখতে
পায় বাস্কেটবল গ্রুপের ছেলেগুলো তাদের প্র্যাকটিস করছিল। তখন জ্যাক তার বন্ধুদের সাথে বাস্কেটবল খেলছিল। এমন সময় জ্যাক তাদের উপরে বদলা নিতে বাস্কেটবল মাঠের মধ্যে একটা পানির বোতল ফেলে দেয়, যেন বাস্কেটবল প্লেয়ারদের অধিনায়ক সেখানেই পড়ে যায়। আর তাদের প্ল্যান মতো কাজ হয়। বাস্কেটবল প্লেয়ারদের লিডার যখন খেলছিল তখন তার পা বোতলে পড়ার কারণে সে পিছলে পড়ে যায়। আর এটা দেখার পরে তো জ্যাক ও তার বন্ধুরা উপর থেকে হাসতে থাকে। কিন্তু এমনটা করার সময় তাদের ইংলিশ ম্যাম তাদেরকে দেখে ফেলে। কিন্তু আমাদের ইংলিশ ম্যাম দেখতে কিউট হলেও শাসনের ব্যাপারে ছিল অনেক কড়া, তাই সে তাদের সবাইকে পানিশমেন্ট দেয়। আর এই পানিশমেন্ট থেকে বাঁচার জন্য তারা তাদের টিচারের সাথে একটি প্র্যাঙ্ক করে। তার টেবিলের উপরে রাখা ফ্লাক্সের ঢাকনা খুলে রাখে, আর একটু নাড়া লাগার কারণে সব চা জরুরি কাগজপত্রের উপরে পড়ে যায়। আর ম্যামের এমন 12টা বাজিয়ে তারা সবাই সেখান থেকে চম্পট দেয়। তারপরের সিনে আমরা স্কুলের প্রিন্সিপালকে দেখি। সে খুবই চিন্তিত, কারণ তার স্কুলের রেপুটেশন ভালো না, যে কারণে এডুকেশন বোর্ড তাদের স্কুলের অ্যানুয়াল ফান্ড থেকে 20% কাটার কথা বলেছে। তাই এডুকেশন বোর্ড থেকে স্কুলে কিছু লোকও আসে। তারা আসলে জানতে চাইছিল স্কুলটা ঠিকভাবে চলছে কিনা, আর প্রিন্সিপাল স্যার স্কুলের ফান্ডিং কিভাবে ব্যবহার করে। এদিকে আমাদের নতুন শিক্ষক হেনরি তার ক্লাসের বাচ্চাদেরকে পড়ানোর জন্য যায়, কিন্তু ক্লাসের সব স্টুডেন্টরা মিলে তার সাথে প্র্যাঙ্ক করার জন্য দরজার উপরে পানির বালতি রেখে দিয়েছিল, যাতে দরজা খোলার সাথে সাথেই বালতি পরে তার পুরো শরীর ভিজে যায়। আর এই সবকিছু বাচ্চাদের প্ল্যান মতোই যাচ্ছিল। কিন্তু হেনরি যখন দরজা খোলে তখন সে দেখতে পায় একটি বালতি পড়ে যাচ্ছে তার দিকে। তখন সে বালতির দিকে এক ঘুষি মারে। আর সামান্য একজন ক্লাস টিচারের এমন রিফ্লেক্ট দেখে তো বাচ্চারা রীতিমতো অবাক হয়ে যায়। আসলে তারা তো জানতো না হেনরি একজন স্পেশাল কমান্ডো। আর হেনরি তখন ভাব দেখিয়ে বলে, না না বেটা, বাপসে পাঙ্গা নেহি লেতে। যাই হোক, তারপরে হেনরি বাচ্চাদেরকে পড়ানোর জন্য ক্লাসে ঢোকে। আর সে সোজা জ্যাকের কাছে গিয়ে তার কাছে একটা সিগারেটের প্যাকেট চায়, কারণ তাকে দেখে সে শিওর বুঝে গিয়েছিল তার কাছে সিগারেট রয়েছে। আসলে সিগারেট খাওয়া লোকদের খুব সহজেই চেনা যায়, কারণ ফর্সা মানুষের ঠোঁট একেবারে কালো হয়ে যায়। তো এরপরে জ্যাক তাকে একটা সিগারেটের প্যাকেট দিয়ে দেয়। জ্যাক আসলে মনে মনে ভাবছিল হেনরি কি করতে চায়। তখন হেনরি প্যাকেট থেকে একটা সিগারেট বের করে বলে, তোমাদের মধ্যে যদি কেউ এই সিগারেটের মধ্যে থাকা 3টি উপকরণের নাম বলতে পারে তাহলে আমি তাকে ক্লাস থেকে বের হয়ে যাওয়ার সুযোগ দেব। তার মানে হলো আমার ক্লাস তো আর করা লাগবে না। আর ক্লাস ফাঁকি দেওয়ার এমন সুযোগ পেয়ে তো পোলাপান একদম লাফিয়ে ওঠে। তাদের মধ্যে একজন হাত তুলে সেই 3টি উপকরণের নাম বলে দেয়। আর এতে করে হেনরি তাকে ক্লাস থেকে বের হয়ে যাওয়ার সুযোগ দেয়। সে গিটার বাজিয়ে বাজিয়ে নাচতে নাচতে ক্লাস থেকে বের হয়ে যায়। এটা দেখে তো বাকি ছাত্রদের চোখ কপালে উঠে যায়। সবাই খুব মনোযোগ দিয়ে হেনরির কথাগুলো শুনতে শুরু করে, যাতে করে তারাও ক্লাস ফাঁকি দেওয়ার সুযোগ পায়। তখন হেনরি সব স্টুডেন্টদের সামনে একটা করে সিগারেট দিয়ে দেয়, আর তাদের সবাইকে জিজ্ঞেস করে যে সিগারেট খেলে কি কি ক্ষতি হয়। সে জানতো সে যদি এমনি এমনি সিগারেট খাওয়ার ক্ষতিগুলো বলে দেয় তাহলে তার কথাগুলো কেউই কানে নিবে না। সে বলে সিগারেট খেলে আমাদের ফুসফুসে বাজে রকমের নিকোটিন জমে, আর সেই সাথে থাকে কাগজ পড়ার কারণ এটা। আর এই দুটো উপাদান মিলে আমাদের ফুসফুস একদম ছিদ্র করে দেয়, এমনকি ক্যান্সার পর্যন্ত হতে পারে। অবাক করার মতো বিষয়টা ছিল যে এবারই প্রথম ক্লাসের সকল বাচ্চারা হেনরির কথাগুলো খুব মনোযোগ সহকারে শুনছিল, আর পড়ার প্রতি তাদের আগ্রহ দেখাচ্ছিল। আর ছুটির ঘন্টা বাজার সাথে সাথে হেনরি সকল বাচ্চাদেরকে সিগারেট গুলো ফেরত দিতে বলে, আর না চাইতো জ্যাক ও তার সঙ্গীদেরকে সিগারেটটা ফেরত দিয়ে দিতে হয়। বিষয়টা এমন হয়ে গেল যে সাপও মরল না আর লাঠিও ভাঙলো না। সিগারেটের ক্ষতিকর দিকগুলো পড়ানো হলো, আবার টেকনিক্যালি সিগারেট গুলো জব্দ করে ফেলা হলো। আর তারপর সেই দিন ক্যাফেটেরিয়াতে বাস্কেটবল গ্রুপের লিডার জ্যাকের বন্ধু ব্রুসকে ল্যাং মেরে ফেলে দেয়। তারপর আর কি ছিল, এই দুই গ্রুপের মধ্যে প্রচন্ড পরিমাণে মারামারি শুরু হয়ে যায়। তারা একে অপরের উপরে চেয়ার টেবিল সব ছুঁড়ে মারতে থাকে। মারামারির অন্যতম হাতিয়ার ছিল ওই রেস্টুরেন্টের পিৎজা, এমনকি বার্গার গুলো বাদ যায়নি। তারা একে অপরকে মারতে মারতে রক্ত দিয়ে সসের মতো করে ফেলে। আর ফলাফল হেনরির ক্লাসের সেই 5 জন বাচ্চাকে সাময়িকভাবে সাসপেন্ড করা হয়, কারণ স্কুলের অথরিটি সেই 5 জন বাচ্চাকে মারামারি শুরু করার জন্য দায়ী মনে করতে থাকে। মানে জোর যার মুল্লুক তার। জ্যাকের দলে সেই 5 জন বাচ্চা খুবই গরিব, তাই তারা অপরাধীর কাঠগড়ায় দাঁড়িয়েছে। এরপর হেনরি যখন প্রিন্সিপালের রুম থেকে বের হয় সে দেখতে পায় জ্যাক আবারও সেই ছেলেগুলোর সাথে মারামারি শুরু করে দিয়েছে। হেনরি তাড়াতাড়ি গিয়ে তাদের সবাইকে থামায় এবং জ্যাককে শান্ত থাকতে বলে। তখন জ্যাক আরো রেগে গিয়ে বলে, দোষ আসলে কারোই না, দোষ এই স্কুলের, কারণ এরা বড় লোকের ছেলেদের অন্যায়ের চোখে দেখেই না। এরা শিক্ষাকে টাকার কাছে বিক্রি করে দিয়েছে। এখানে সঠিক বিচার পাওয়া মানে চাঁদ হাতে পেয়ে যাওয়া। হেনরি যেহেতু মিলিটারির লোক ছিল তাই সে এই বিষয়টা শান্তভাবে ডিল করার জন্য সকল ছাত্রদের বায়োডাটা দেখতে চায়। তাই স্কুল শেষ হওয়ার পরে হেনরি সেই 5 জন ছাত্রের বায়োডাটা দেখতে শুরু করে, আর সেখানেই সে তাদের ব্যাপারে আরো অনেক কিছু জানতে পারে।
তাদের মধ্যে প্রথমে সে জুফার ফাইলটি হাতে নেয়। আসলে জুফা ছিল একজন পাকিস্তানি আদিবাসী, আর আমরা এটা তো ভালোভাবেই জানি পশ্চিমা বিশ্বে মুসলমানদেরকে আসলে ভালো চোখে দেখা হয় না। মুসলিম হওয়ার কারণে তার সাথে সবকিছু নিয়ে সবসময় ভেদাভেদ করা হতো, এমনকি তার প্রতিবেশীরাও তার উপরে অনেকবার চুরির অপবাদ দিয়েছে। কিন্তু জুফাই সবকিছু মুখ বুজে সহ্য করত, আর সামাজিক এই ভেদাভেদ সে তার মিউজিকের মাধ্যমে প্রকাশ করত। মিউজিকের মাধ্যমে সে তার জীবনের কষ্টগুলো ভুলে থাকার চেষ্টা করত। তার স্বপ্ন ছিল সে বড় হয়ে অনেক বড় একজন মিউজিশিয়ান হবে। এরপর দ্বিতীয় নম্বরে হেনরি ডেনের ফাইলটা হাতে নেয়। ডেনের বাবা তাকে ছোটবেলা থেকে একটুও ভালোবাসে না, কেননা তার বাবা চেয়েছিল ছেলে সন্তান, কিন্তু তার হয়েছিল মেয়ে সন্তান। এজন্য সে খুবই অসন্তুষ্ট ছিল। কি আজব ব্যাপার এই পৃথিবীতে, তাই না? পৃথিবীর উন্নত দেশগুলোতেও এখনো এই রকমের গোলামি রয়ে গেছে, অথচ মানুষ এটা ভুলে যায় কন্যা সন্তানই আল্লাহর দেওয়া অশেষ নিয়ামত। আর শুধুমাত্র মেয়ে সন্তান হওয়ার কারণে ডেনিনকে তারা ঘৃণা করত। এরপর যখন ডেনিনের ছোট ভাই জন্ম নিল, তারা তার ছোট ভাইকে নিয়ে এতটাই ব্যস্ত থাকতো যে তারা ডেনিনের দিকে তাকানোর সময়টাও পেত না। আর ছোট্ট ডেন তখন সবার নজরে আসার চেষ্টা করত। সে এইটুকু বয়সে ভাবতে শুরু করে মেয়ে হয়ে জন্মানোটাই সব থেকে বড় অভিশাপ, যার জন্য সে বড় হতেই ছেলেদের মতো গেম খেলে, ছেলেদের মতো পোশাক আশাক পরতে শুরু করে। সে তার চুল পর্যন্ত কেটে ছেলেদের মতো করে রাখতো, যাতে তার বাবা তাকে একটু হলেও ভালোবাসে। কিন্তু এইসব করে তার কোনো লাভই হয়নি। আর ধীরে ধীরে ডেনের মনে হতে থাকে যে সে যত ভালো কাজই করুক না কেন, তার বাবার মনে তার জন্য ঘৃণাই থাকবে। এইসব দেখতে দেখতে তার মনের ভিতরে এক সময় তার পরিবারের প্রতি ঘৃণা জন্মাতে শুরু করে। এরপর হেনরি ব্রুস আর ক্রিস নামে দুই ভাইয়ের ফাইল হাতে নেয়। ওদের দুজনের মা ছোটবেলাতেই অন্য কারোর সাথে পালিয়ে গিয়েছিল, যে কারণে তাদের বাবা প্রচুর পরিমাণে মদ খেত। আসলে সে তার স্ত্রীকে এতটাই ভালোবাসতো যে তার স্ত্রীর শোকে সে একদম পাথর হয়ে গেছে। সে তার কাজকর্মে একটুও মনোযোগ দিতে পারতো না। আর ব্রুস এই মানসিক যন্ত্রণা থেকে বাঁচার জন্য নিজেকে সবসময় ভিডিও গেমের মধ্যেই ডুবিয়ে রাখতো। এই জন্য ব্রুস ও তার বাবার খেয়াল ক্রিসকে রাখতে হতো। তাদের সংসারের খরচ চালানোর জন্য সে একটা ছোট্ট মুদিখানার দোকানে কাজ করত। অভাব অনটনে বড় হওয়ার কারণে তাদের দুজনের মনের মধ্যে এক সময় জীবনের প্রতি অনীহা চলে আসে। এরপরে হেনরি যখন জ্যাকের ফাইল দেখে, তখন সে জ্যাকের ফাইলের মধ্যে তার বিষয়ে তেমন কিছু দেখতে পায় না। আর এটা হেনরির কাছে একটু শকিং ছিল। সবার বিষয়ে জানতে পারলেও সে জ্যাকের বিষয়ে তেমন কিছু জানতে পারে না। এরপরে আমরা জ্যাককে দেখতে পাই সে একটা হোটেলে ওয়েটারের কাজ করছে। আর তখনই সেখানে একটা জুয়াখোর লোক চলে আসে। লোকটার নাম জিনিন। সে তার বিজনেস পার্টনারের সাথে এখানে পার্টি করতে এসেছে। আর তাদের টেবিলে জ্যাকি সার্ভ করছিল। আর সার্ভ করার সময় সে টেবিলের উপরে জেনিনের একটা ফ্যান্সি লাইটার দেখতে পায়। নতুন নতুন বিড়ি করতো, তাই লাইটার দেখে লোভ সামলাতে পারে না। সুযোগ বুঝে টেবিলে রাখা লাইটারটা সে মেরে দেয়। আর সে তার মনে মনে বলতে থাকে, চোখের নিচ থেকে কাজল চুরি করা রোমিও আমি, আর এটা তো একটা লাইটার মাত্র। কিন্তু এর পরের মুহূর্তেই আমাদের বাজিকর ধরা পড়ে যায়। আর জিনিনের লোকেরা তাকে কুত্তা পিটানো পেটায়। পেটানোর এক পর্যায়ে যখন তার মানিব্যাগ থেকে আইডি কার্ড পড়ে, তখন তারা দেখতে পায় সে একজন স্টুডেন্ট। অল্প বয়সে আবেগে পড়ে কাজটা করে ফেলেছে। তো এটা দেখার পরে জিনিন তাকে কিছু টাকা দেয়, আর তাকে একটা ফুড ডেলিভারি করার চাকরির অফার দিয়ে দেয়। অন্যদিকে আমরা হেনরিকে দেখি যে জুপার সাথে দেখা করার জন্য তার বাড়িতে যায়। কিন্তু এখানে আসতেই সে দেখতে পায় দুই বাপ বেটা কিছু একটা চুরি করে পালাচ্ছিল, আর তাদের পিছনে একটা লোক দৌড়াচ্ছে। হেনরি পরিস্থিতি খারাপ দেখে তার সামনে থাকা একটা তলোয়ার দিয়ে সবাইকে থামিয়ে দেয়, আর তাদের সবাইকে ভাজুং ভুজুং বুঝিয়ে জুফাকে সেখান থেকে কোনো মতো বাঁচিয়ে আনে। হেনরি তো জুফারের ফাইল আগেই পরে সবকিছু জেনে গিয়েছিল যে সে মিউজিক পছন্দ করে, তাই হেনরি আগে থেকে একটা মিউজিক সেট আপ করে রেখেছিল। হেনরি তখন জুফারকে নিয়ে একটা ব্রিজের উপরে যায়, আর হেনরির কথা মতো সেখানে একটা রোড সাইড ব্র্যান্ড পারফর্ম করছিল। হেনরি তাদের সাথে জুফারকে বাজানোর সুযোগ করে দেয়। এমনকি জুফারের আত্মবিশ্বাস বাড়ানোর জন্য সে নিজেই ব্র্যান্ডের সাথে নাচতে শুরু করে। এটা দেখে তো জুফাও মিউজিক বাজানোর জন্য আত্মবিশ্বাস পেয়ে যায়। মানে শিক্ষক যখন মধুর মতো হয়ে যায়, তখন ছাত্র শিক্ষাকে সুন্দরভাবে গ্রহণ করতে পারে। আর এই ঘটনা সেটারই বাস্তব রূপ। জুফার তখন মন খুলে পারফর্ম করতে থাকে এবং সে অনেক খুশি হয়ে যায়। কিন্তু আজ পর্যন্ত সে কখনো এত মানুষের সামনে পারফর্ম করেনি। এরপর স্ক্রিনে ব্রুস আর ক্রিসকে দেখতে পাই আমরা। তাদের বাবা মাঝরাতে তাদের কাছে মদ খেতে চায়। সে তাদেরকে টাকা দিয়ে বলে, এখনই যা, তোরা আমার জন্য মদ নিয়ে আয়। কিন্তু তারা তাদের বাবার এই অনুরোধটা রাখে না। আর এতেই তাদের বাবা রেগে গিয়ে তাদেরকে ঘর থেকে বের করে দেয়। পরের দিন হেনরি তাদের বাবার সাথে দেখা করতে যায়। হেনরি তাকে বোঝায় যে তার ছেলেদের প্রতি তার দায়িত্বশীল হওয়া উচিত। এমনকি হেনরি কথায় কথায় তাকে অ্যালকোহল রিহ্যাবিলিটেশন সেন্টারে যাওয়ার পরামর্শ দেয়। অন্যদিকে ডেনিনের বাবা তার জন্য মেকআপ কিনে নিয়ে আসে এবং তাকে বলে, তোমার মেয়েদের মতো থাকা উচিত, কারণ আমরা কেউই চাই না তুমি ছেলেদের মতো আচরণ করো। কিন্তু এটা শুনে তো ডেনিন প্রচন্ড পরিমাণে রেগে যায়, কেননা
তার বাবা কখনোই তার যত্ন নেয় না। এতদিন পর এসে আজকে তার মনে হয়েছে সে কোনো ছেলে নয়, সে মেয়ে। কিন্তু এতদিন কেন তার দিকে একটুও দেখলো না। আর সেই অভিমান থেকে তার মনের ভিতরে আকাশ পরিমাণ রাগের জন্ম হয়েছে। তার কাছে এটাও মনে হয় যে তার বাবা তাকে কখনো একটা ভালো মেয়ে মনে করে না। এবার ডেনিন রেগে গিয়ে সেই সমস্ত মেকআপ তার ভাইয়ের মুখে লাগিয়ে দেয়, আর সে তার ছোট ভাইটাকে একেবারে জোকার বানিয়ে ফেলে। তবে দেখতে বেশ একটা খারাপ লাগছিল না? তো আপনারা কি বলেন? তো যাই হোক, এরপর ডেনিন গাড়ির চাবি নিয়ে বাড়ি থেকে বের হয়ে যায়, আর গাড়ি চালাতে গিয়ে ডেনিন হেনরির সামনে গিয়ে পড়ে। হেনরি তার গাড়ি থামিয়ে বলে, লাইসেন্স ছাড়া গাড়ি চালানো বেআইনি। যদি তুমি গাড়ি চালাতে চাও তবে তুমি আমার সাথে চলো। এরপর তারা দুজনে গোকার্ট রেসিং এর জন্য যায়। হেনরি তখন তাকে অবাক করে দিয়ে বলে, আরে পিছে তো দেখো। আসলে হেনরি এখানে ডেনিনের বাবাকেও ডেকেছিল, কারণ সে চেয়েছিল বাবা মেয়ের মধ্যে একটা রেস হয়ে যায়। আর রেস শুরু হলে বাবা মেয়ে একে অপরের প্রতি কোন রকম কেয়ার করে না। রেস জেতার জন্য একে অপরকে ধাক্কা দিতেও তারা কোন রকমই দ্বিধা করছিল না। এমন কেয়ারলেস ড্রাইভিং করতে গিয়ে তারা উভয়ই রেসিং এর রাস্তা থেকে বাইরে বের হয়ে আসে, আর সেখানে একটা ট্রাক ডেনিনের গোকার্টের উপরে উঠে যায়। কিন্তু ডেনিন তার আগে গাড়ি থেকে বের হয়ে বেঁচে গিয়েছিল। এই দৃশ্য দেখে ডেনিনের বাবা কাঁদতে শুরু করে, যদিও সে জানতো না ডেনিন বেঁচে আছে। সে ভেবেছিল ডেনিন হয়তো ট্রাকের নিচে চাপা পড়ে গেছে। তার বাবার চোখে পানি দেখে সে বুঝতে পারে তার বাবা আসলে তাকে কতটা ভালোবাসে, কিন্তু সে সেটা কখনোই প্রকাশ করেনি। আর ডেনিন তার বাবার এমন ভালোবাসা দেখে সে নিজেও কেঁদে দেয়। আর এত বছর পর হয়তো ডেনিন প্রথমবার তার বাবাকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে। হেনরি এখানে একটা মহৎ কাজ করেছে। সে বাবা মেয়ের এতদিনের অভিমানের অবসান ঘটিয়েছিল। আসলে বিপদে না পড়লে সম্পর্কের গভীরতা অনুভব করা যায় না। পরের দিন আমরা দেখতে পাই স্কুলের বাচ্চাদেরকে একটা প্রজেক্ট দেওয়া হয়েছে, আর সেটা হলো অ্যালকোহল থেকে সেরে দেখার জন্য একজন লোকের ইন্টারভিউ নিতে হবে। আর ওই গ্রুপের মধ্যে ব্রুস ও ক্রিসও ছিল। তারা একটা রিহাব সেন্টারে আসে এবং এসে তো তারা পুরোই চমকে যায়, কেননা এখানে তারা যার ইন্টারভিউ নিতে এসেছিল সে আর কেউ না, তাদেরই বাবা। শিক্ষার্থীরা তাকে নানা ধরনের প্রশ্ন করতে শুরু করে, সে কেন মদ খাওয়া শুরু করেছিল। উত্তরে সে জানায়, আমি আমার স্ত্রীকে খুব ভালোবাসতাম, কিন্তু আমার জীবনের সবচেয়ে কঠিন সময়ে সে আমার পাশে না থেকে অন্য আরেকজনের হাত ধরে পালিয়ে গেছে, আর সেই কারণে আমি মদ খাওয়া শুরু করেছি। তারপর আরেকজন তাকে প্রশ্ন করে, তাহলে মদ ছাড়ার পরিকল্পনা তোমার মাথায় কি করে এলো? সে বলে, আসলে আমি ভুলে গিয়েছিলাম যে আমার দুইটা সন্তানও আছে, যাদেরকে দেখাশোনা করা আমারই দায়িত্ব। সে সবার সামনে সরাসরি জ্যাক আর ব্রুসকে তার ছেলে বলে পরিচয় দেয় না, তবে তাদের কাছে ক্ষমা চায়। সে বলে, আমি সত্যি অনেক অনুতপ্ত। এই কথাগুলো শুনে ক্রিস আর ব্রুস দুজনেই কাঁদতে শুরু করে দেয়। আসলে এত বছর পরে তারা তাদের বাবার মনের আসল সত্যিটা জানতে পেরেছে। অন্যদিকে আমরা দেখতে পাই জ্যাক এখন জিনিনের সাথে কাজ শুরু করেছে। জিনিনের একটা ফাইটিং রিং আছে যেখানে অনেক ফাইটাররা ফাইট করে, আর অনেক দর্শক এখানে এসে বাজি লাগায় ফাইটারদের উপর। জিনিন জ্যাককে পরের ফাইটে জেতার জন্য একজন ফাইটারের পানিতে ড্রাগ মেশাতে বলে, এর বদলে সে তাকে অনেকগুলো টাকা দেবে। জ্যাক তো প্রথমে রাজি ছিল না, কিন্তু জিনিন তাকে এই কাজ করতে বাধ্য করে, কারণ সে নিজের ফাইটারের হারের উপরে অনেক টাকা বাজি ধরেছিল। মানে তার ফাইটার যদি হেরে যায় তাহলে সে অনেক টাকা পাবে অপোনেন্টের থেকে। অবশেষে জ্যাক রাজি হয়, আর ফাইটের আগে সেই ফাইটারের পানিতে সে ড্রাগস ঢালে, কিন্তু এখানে সে ধরা পড়ে যায়। কি একটা অবস্থা, কোনো চুরি সে ঠিকভাবে করতে পারে না, বারবার ধরা পড়ে যায়। যাই হোক, এবার শুধু ধরা পড়ে শান্ত হয়নি, সেখানে থাকা লোকগুলো তাকে অনেক মারধর শুরু করে, এমনকি তাকে মেরে একটা লকারে আটকে রাখে। কিছুক্ষণ পর হেনরি তাকে খুঁজতে খুঁজতে সেখানে আসে, আর তাদের সবাইকে জিজ্ঞেস করে তারা কোনো স্টুডেন্টকে দেখেছে কিনা। আর তখন তাদের মধ্যে থাকা একজন লোক বলে, ও মাস্টার, যেখান থেকে এসেছেন ঠিক সেখানেই চলে যান। ঠিক তখনই জ্যাক লকারের ভেতর থেকে বাঁচাও বাঁচাও বলে চিৎকার করতে শুরু করে, আর হেনরি তো বুঝে যায় যে এই লোকগুলো জ্যাককে আটকে রেখেছে, তাই সে কথা না বাড়িয়ে তাদের সবাইকে উদুম কেরানি দিতে শুরু করে। আসলে এরা একটু রকচটা, তাই এদেরকে কথায় থামানো সম্ভব হবে না। এটা বুঝেই হেনরি সময় নষ্ট না করে তাদের সাথে মারামারি করতে শুরু করে এবং একাই সবাইকে ফাটিয়ে ফুটিয়ে দেয়। এক পর্যায়ে তাদের সেই সেরা ফাইটারের সঙ্গে লড়াই করে তাকেও নক আউট করে দেয়, যার কিনা একটু পরে ফাইট হওয়ার কথা ছিল। মালটা একেবারে সোজা হয়ে দাঁড়ানো থেকে শুয়ে পড়ে। তাদের বেস্ট ফাইটার আউট হয়ে যাওয়ার কারণে বাকিরা ভয় পেয়ে যায়। এরপর জ্যাককে সাথে নিয়ে হেনরি হাসপাতালে যায়। হেনরি যখন তার আঘাতের উপরে ব্যান্ডেজ লাগাচ্ছিল, জ্যাক তখন পুলিশকে সবকিছু সত্যিটা জানানোর চেষ্টা করে, কিন্তু ঠিক তখনই জেনিন এসে তাকে থামিয়ে দেয়। সব জানাজানি হলে জেনিনের ফাইটিং এর ব্যবসা লাঠে উঠবে, এজন্য সে তাদেরকে অনেক টাকা অফার করে, কিন্তু জ্যাক এবার তার টাকা ফিরিয়ে দেয়। এদিকে এই নিউজটা প্রত্যেকটা টিভি চ্যানেলে ছড়িয়ে পড়ে, সবার মুখে মুখে হেনরির জয়গান। চারদিকে তখন একটাই শিরোনাম, হেনরি তার স্কুলের একজন স্টুডেন্টকে বাঁচানোর জন্য একজন পেশাদার MMA ফাইটারকে মেরেছে। আর এই নিউজের পরে তো পুরো স্কুলের নাম রীতিমতো ফেমাস হয়ে যায়, আর সব শিক্ষার্থীরাও তার কথা মানতে শুরু করে। সবাই এখন তাকে দাঁড়িয়ে সম্মান জানায়। এরপর আমাদের সোজা ফ্ল্যাশব্যাকে নিয়ে যাওয়া হয়, মানে হেনরির স্কুল লাইফে। হেনরি যখন স্কুলে পড়তো তখন সেও দুষ্টামি করত। একদিন একটা স্কুলের অনুষ্ঠানে তার এক ক্লাসমেট পিয়ানো বাজাচ্ছিল, কিন্তু দুষ্টু হেনরি তার উপরে একটি পানি ভর্তি বেলুন ছুড়ে মারে। ছেলেটা খুব মনোযোগ দিয়ে পিয়ানো বাজাচ্ছিল, কিন্তু তাকে আচমকা এমন ভয় দেখানোর কারণে সে প্রচন্ড পরিমাণে ভয় পেয়ে যায়, আর তার পুরো প্রোগ্রামটাই নষ্ট
নষ্ট হয়ে যায়। আর এই কারণে ছেলেটা হেনরির সাথে অনেক মারামারি করে। যদিও হেনরি ছোটবেলা থেকেই মারামারিতে অনেক এক্সপার্ট। মারামারির এক পর্যায়ে ছেলেটার হাতের উপর একটা পাথরের মূর্তি পড়ে আর তার আঙ্গুলটা ভেঙে যায়। এই কারণে হেনরিকে স্কুল থেকে সাসপেন্ড করে দেওয়া হয়েছিল। আর তার পরিবার তাকে দেশে রাখতে চাইছিল না, তাই তাকে ইউএসএ তে চলে যেতে হয়েছিল। শিক্ষক হওয়ার পর হয়তো সবাই ভুলে যায় সেও এক সময় ছাত্র ছিল, কিন্তু আমাদের হেনরি সেটা ভুলেনি। আর তাই হয়তো সেই স্পেশাল ক্লাসটা নিজের মতো করে গুছিয়ে দিচ্ছিল। আমরা আবারও বর্তমানে হেনরিকে দেখতে পাই। তার ক্লাসে এখন শতভাগ উপস্থিতি। সামনেই ফাইনাল পরীক্ষা, কিন্তু ব্রুস ছাড়া সবাই পড়াশোনায় খুব পরিশ্রম করছিল। ব্রুস তার পড়াশোনায় কোনোভাবেই মনোযোগ দিতে পারছিল না, কেননা তার ড্রাগস নেওয়ার অভ্যাস ছিল। আমরা জানতে পারি যে জ্যাক যেমন তার পরিবারের দায়িত্ব থেকে বাঁচার জন্য ভিডিও গেমের সাহায্য নিচ্ছিল, তেমনি ব্রুস তার পরিবারের চাপের কারণে ড্রাগস নেওয়া শুরু করেছিল। আর এটাই পরে তার নেশায় পরিণত হয়। এই কারণে সে তার পড়ালেখায় মনোযোগ দিতে পারছিল না এবং মক টেস্টেও ভালো ফলাফল করতে পারছিল না। কিন্তু তার এই বিষয়টা কেউ কখনোই বুঝতে পারেনি। হেনরি তার এমন একটা অবস্থা বুঝতে পেরে তাকে বলে, তুমি টেনশন করো না, আমি তোমার পাশে আছি। কিন্তু ব্রুসের অবস্থা সময়ের সাথে সাথে আরো খারাপ হতে থাকে। একটা সময় নিজের আবেগ কন্ট্রোল করতে না পেরে সে নিজের ওপর হতাশ হয়ে বারান্দা থেকে লাফ দেয়। তখন সবাই তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। সেখানে যাওয়ার পর জানা যায় সে কোমায় চলে গেছে। এই ঘটনার দোষ সংবাদ মাধ্যমের কিছু হলুদ সাংবাদিক ব্রুসের স্কুল ও হেনরির উপরে চাপিয়ে দেয়। তারা এটাকে শিক্ষার নামে মানসিক পেশার বলে প্রচার করে। এই কারণে হেনরিকে এডুকেশনের বোর্ডের কাছ থেকে ডাক পাঠানো হয়। তারা তার শিক্ষাগত লাইসেন্স বাতিল করে দেয় এবং হেনরিকে স্কুল থেকে চলে যেতে বলে। আর হেনরিও সবকিছু মুখ বুঝে মেনে নিয়ে যখন স্কুল থেকে বেরিয়ে যাচ্ছিল, তখন এক শিক্ষার্থী তাকে আটকানোর চেষ্টা করে, কেননা তারা চায়নি হেনরি তাদেরকে ছেড়ে চলে যায়। তারা খুব কষ্ট পাচ্ছিল। হেনরিকে ফিরিয়ে আনতে তারা একটা বুদ্ধি আটে, যাতে শিক্ষা বোর্ড বুঝতে পারে যে হেনরি পড়াশোনার প্রেশার দেয়নি। তারা সবাই সিদ্ধান্ত নেয় যে ফাইনাল পরীক্ষায় তারা খুব ভালো রেজাল্ট করবে এবং এডুকেশন বোর্ডের কাছে প্রমাণ করবে যে হেনরি একজন ভালো শিক্ষক। আর তাই সেদিনের পর থেকে তারা সবাই তাদের পরীক্ষার প্রস্তুতি দ্বিগুণ পরিশ্রমের সঙ্গে করতে থাকে। এরপর যখন পরীক্ষার দিন আসে, তখন জ্যাক, ব্রুস ও সকল শিক্ষার্থীদের কাছে হেনরির মোবাইল থেকে একটি মেসেজ আসে যে সে পরীক্ষার আগে তাদের সঙ্গে স্কুলে দেখা করতে চায়। কিন্তু যখন সব শিক্ষার্থীরা স্কুলে পৌঁছায়, তখন তারা জানতে পারে যে এই সব জিনিনের চক্রান্ত। সে হেনরিকে একটা শিক্ষা দিতে চেয়েছিল। সে স্কুলের সব শিক্ষার্থীদেরকে স্কুলেই বন্দী করে রাখে, যাতে করে তারা পরীক্ষা দিতে না পারে। আর হেনরিও কিছুতেই আর স্কুলে ফিরে আসতে না পারে। কিন্তু কিছুক্ষণ পর হেনরিও স্কুলে এসে পৌঁছায়। আসলে সেও মনে মনে পরীক্ষার আগে সব স্টুডেন্টদের সাথে দেখা করতে চেয়েছিল। তখন সে জেনিনের ব্যাপারে সবকিছু জানতে পারে, যে সে সব শিক্ষার্থীদেরকে বন্দী করে রেখেছে। তখন সে দ্রুত জিনিনের কাছে যায় আর তার সব লোকদের সাথে লড়াই করতে শুরু করে। শিক্ষার্থীরা সেখান থেকে ছাড়া পেয়ে দ্রুত পরীক্ষার হলের দিকে যায়। অন্যদিকে হেনরিও তখন জিনিনের সাথে ফাইট করছিল। ফাইটিং করার সময় জেনিন তাকে বলে, আমি সেই ছেলেটা যার হাত তুমি ভেঙে দিয়েছিলে, সেই কারণে আমি কখনো মিউজিক কম্পিটিশনে যেতে পারিনি। এমনকি ওই দিনের পর থেকে আমি কোনোদিন পিয়ানো বাজাইনি। আর এই সব কিছুর জন্যই তুমি দায়ী। আজ আমার রাগের সম্পূর্ণ কারণ তুমি নিজে। হেনরি তখন তাকে বোঝানোর চেষ্টা করে, ছোটবেলায় ভুল করেছিলাম, তখন এত কিছু ভেবে আমি তোমার ক্ষতি করিনি। তাও সেদিনের জন্য আমি তোমার কাছে ক্ষমা চাই। ওইটা একটা দুর্ঘটনা ছিল, আমি একান্ত ইচ্ছা করে কিছুই করিনি। কিন্তু সে কথা না শুনেই আবারও হেনরির উপরে আক্রমণ করে। মারামারির এক পর্যায়ে হেনরি একটা ছুরি দিয়ে তাকে মারতেই যাচ্ছিল, কিন্তু হঠাৎ করে সে থেমে যায় আর বলে, হিংসা পুষে না রেখে চলো আমরা বদলে যাই। অন্যদিকে আমরা সব শিক্ষার্থীদেরকে দেখি তারা সবাই পরীক্ষার হলে পৌঁছে গিয়েছিল এবং তারা খুব ভালো করে পরীক্ষা দিয়েছে। আর যে কারণে কিছুদিন পরে রেজাল্ট দেখা যায় তাদের কলেজ প্রথম স্থান অধিকার করেছে। আর তাই শিক্ষা বোর্ড থেকে স্কুলে 20% এক্সট্রা ফান্ড দেওয়া হয়। এতে করে তো প্রিন্সিপাল নিজেও খুশিতে লাফিয়ে ওঠে। আর একই সাথে হেনরিও আবার শিক্ষকতা করার পারমিশন পেয়ে যায়। আর শেষে আমরা দেখতে পাই হেনরি আবারও একটা উচ্ছৃঙ্খল ক্লাসে ঢোকে। আগের মতোই ফায়ার স্প্রিং এ চক মেরে সবাইকে ভিজিয়ে দিচ্ছে আর ছাতা মাথায় দিয়ে সবাইকে বলছে, এতদিন কি করেছো সেটা ভুলে যাও, সমঝো আপ লোগোं का बाप आ गया। নিজের সুনাম নিজে করি না, আবার না করেও পারি না। আর এই কাহিনীর মধ্য দিয়ে এই অসাধারণ গল্পটা এখানেই শেষ হয়ে যায়। সত্যি বলতেই হেনরিকে শুধু একজন শিক্ষক বললে ভুল হবে। সে ছিল একজন বন্ধু, একজন অভিভাবক, আর সবচেয়ে বড় কথা ছিল সে একজন নিরাময়কারী। সে সেই সব ভাঙ্গা মনগুলো জোড়া লাগিয়েছে যাদেরকে সমাজের সবাই নষ্ট বলে দাগিয়ে দিয়েছিল। গল্পটা আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয় কোন ছাত্রই আসলে খারাপ হয় না, পরিস্থিতির কারণে তারা হয়তো একটু এলোমেলো হয়ে যায়। তাদের শুধু এমন একটা মানুষের প্রয়োজন যে তাদেরকে বকা না দিয়ে তাদের ভেতরের কষ্টটা বুঝবে আর বলবে, তোরা ভয় পাস না, আমি তোদের পাশে আছি। আপনার জীবনেও কি এমন কোন হেনরির মতো স্যার ছিল নাকি? যদি থেকে থাকে তবে তার নামটা কমেন্ট বক্সে লিখতে ভুলবেন না। তো আজকের মতো বিদায় নিচ্ছি, আবারও দেখা হবে নতুন কোনো অ্যাকশন অথবা রোমাঞ্চকর মুভির এক্সপ্লেনেশন নিয়ে। ততদিন পর্যন্ত ভালো থাকুন আর অবশ্যই পড়াশোনাটা ঠিকভাবে করুন।